একটি রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কী করে নির্ণয় করতে পারি, অথবা অশুদ্ধ যৌগ থেকে বিশুদ্ধতার পরিমাণ কোনো একটা যৌগের কী করে নির্ণয় করতে পারি, অথবা একটা যৌগে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত, বা একটা বিক্রিয়া সম্পন্ন হতে কতটা বিক্রিয়ক পদার্থের একটা নির্দিষ্ট বিক্রিয়ক পদার্থ লাগবে, তার পরিমাণ কত কী করে নির্ণয় করতে পারি। আজকের ভিডিওটিতে আমরা এটা জানবো। আর একটা অংশ গ্যাস মিতি থেকে হাইড্রোকার্বনের যে আণবিক সংকেত নির্ণয়, সেই অংশটুকু আজকের ভিডিওর অংশ। চলো শুরু করি আজকের ভিডিওর প্রবলেম বেসড অন স্টিরিও কেমিস্ট্রি। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কেমিক্যাল ক্যালকুলেশন বেসড অন কেমিক্যাল ইকুয়েশন, অর্থাৎ রাসায়নিক সমীকরণ থেকে গণনা। অর্থাৎ আমরা পদার্থের বিশুদ্ধতার পরিমাণ, উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা বিক্রিয়ক পদার্থের পরিমাণ কত, সেই ধারণাগুলো এখান থেকে নেব। তার সঙ্গে সঙ্গে গ্যাসমিতির ধারণা থেকে হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয়, এই দুটো বিষয় আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। এই অংশটুকু ছাত্রছাত্রীদের জন্য একটু টাফ, কিন্তু এইটাকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। বিভিন্ন টাফ কম্পিটিটিভ এক্সামে এই অংশটুকু থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো দেয়। ফলে ভিডিওটা খুব সিরিয়াসলি এবং পূর্ণ অংশটুকু দেখে আমরা দেখলেই ভালো করে বুঝতে পারবো যে প্রবলেমগুলো কোন ধরনের আসবে এবং কি প্রবলেমগুলো সাধারণত আসে। শুরু করি। প্রথমেই আমরা স্টয়চিওমেট্রিক সম্পর্কে ধারণাটা নিই এবং স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনগুলো কি তার সেখানে একটু ধারণা নিয়ে এখানে তার সঙ্গে সঙ্গে এর রিলেটেড যে প্রবলেমগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করব। শুরু করি। স্টয়চিওমেট্রি সাধারণত বলতে কি বোঝায়, আগে এইটা বলি। স্টয়চিওমেট্রিক ধারণা এখানে বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরিমাণগত, ভরগত বা আয়তনগতভাবে সম্পর্কের উপর ভিত্তি করে যে গণনা করা হয়, পরিমাণগত সম্পর্ক বা আয়তনগত সম্পর্কের উপর ভিত্তি করে যে গণনা করা হয় তাকে স্টয়চিওমেট্রি বলা হয়। এবং স্টয়চিওমেট্রির ক্ষেত্রে আমরা আরেকটু ধারণাটা ক্লিয়ার করি। আমরা জানি রাসায়নিক সংযোগের সূত্রাবলী থেকে পেয়েছি যে প্রত্যেকটা মৌলিক উপাদান যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন বিক্রিয়ক অণুগুলো পরস্পরের মধ্যে একটি নির্দিষ্ট ও পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাই না? তাহলে এই যে একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে এবং একটা নির্দিষ্ট যৌগ তৈরি করবে, সেই ধারণা থেকে আমাদের প্রবলেমগুলো করব। তো এইখানে স্টয়চিওমেট্রিকের ধারণার ক্ষেত্রে প্রথমেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের পদার্থগুলো যে কোনো পরিমাণ পদার্থ যুক্ত করলেই যে আমরা একটা নির্দিষ্ট এমন প্রোডাক্ট পাবো, সেটা নির্ভর করে বিক্রিয়কের রাসায়নিক সমীকরণের উপর, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের রাসায়নিক সমীকরণের উপর। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা অ্যামোনিয়া পাই। তাহলে নাইট্রোজেনের যে কোনো পরিমাণ এবং হাইড্রোজেনের যে কোনো পরিমাণ দিলে হবে না। আমরা জানি এক অণু অ্যামোনিয়া পেতে গেলে, আমরা যদি এই জায়গাটা দেখি, তাহলে এক অণুতে নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টে হাইড্রোজেন পরমাণু। তো এইখানে একটা অণু অ্যামোনিয়া পেতে গেলে, উৎপন্ন হতে গেলে একটা নাইট্রোজেন লাগবে, তার 3 গুণ হাইড্রোজেন লাগবে। এটাকে যার জন্যই বলছি যে রাসায়নিক সমীকরণের একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হবে। যদি আমরা এই সমতা বিধান করি তাহলে এখান থেকে দেখতে পাবো নাইট্রোজেন 2টো আছে, এই জায়গায় 2টো দিই, তাহলে 3 দুনি 6, 6টা হাইড্রোজেন, দ্যাট মিনস 3H2O হচ্ছে। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে এইটাই বুঝতে পারছি যে এক অণু নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া করবে, তবে 2 অণু অ্যামোনিয়া পাবো। ক্লিয়ার? এক অণু নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করেই 2 অণু অ্যামোনিয়া পাবো। এখন এই জায়গাটাতে যদি আমরা 4 অণু দিতাম, কি 5 অণু, অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও কি আমরা 2 অণুর তুলনায় বেশি অ্যামোনিয়া পাবো? না, কারণ আমার হাতে সবথেকে কম নাইট্রোজেন সেটা হচ্ছে 1 অণু দিয়েছি। আর তার সঙ্গে আমরা যদি 5 অণু হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে বাকি হাইড্রোজেন অণুগুলো থাকবে অতিরিক্ত।
ঠিক, তাহলে কতটা অতিরিক্ত থাকবে আজকের প্রবলেমগুলো পড়লে আমরা জানতে পারবো। এবং এই ধরনের প্রবলেমগুলো আসে, একটু সিরিয়াসলি শুনতে হবে, দেখতে হবে, তাহলে এগুলো সব পারবো। তাহলে আমরা দেখলাম রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন পদার্থের পরিমাণটা একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়। এই জায়গাটাতেই স্টয়সিওমেট্রিক ধারণাটা আমরা লাগাবো, যেখানে বলছে যে একটা উৎপন্ন পদার্থের পরিমাণ কতটা তৈরি হবে সেটা নির্ভর করছে বিক্রিয়ায় সবথেকে কম পরিমাণে যেটা আছে তার আনুপাতিক হিসাবে। অর্থাৎ আমি যে 5 অণু নিয়েছি 5 অণুর হিসাবে প্রোডাক্টটা হবে সেখানে নয়, যেটা সবথেকে কম আছে, আমি 1 অণু নিয়েছিলাম এইখানে, তাহলে 1 অণুর বেসিসে যতটা প্রোডাক্ট হওয়া উচিত যেটা কম পরিমাণে আছে সেইটাই আমরা এখানে প্রোডাক্টটা পাবো। আর এই যে পরিমাণটা একটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের যে পরিমাণ, সেই পরিমাণটা সবথেকে কম পরিমাণে যেটা থাকবে সেটাকে আমরা বলছি লিমিটিং রিএজেন্ট। কি বললাম? লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্টটা কি? লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট বলছে যে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলির মধ্যে সবথেকে কম পরিমাণে উপস্থিত রিএজেন্টটাকে আমরা বলবো লিমিটিং রিএজেন্ট। তাহলে বিক্রিয়ায় সবথেকে কম পরিমাণে উপস্থিত রিএজেন্ট কে লিমিটিং রিএজেন্ট বলবো। ঠিক, তাহলে আমরা লিমিটিং রিএজেন্টটা কি করে জানবো কোথায় কম আছে কোথায় বেশি আছে? তাহলে আমরা লিমিটিং রিএজেন্টকে চিহ্নিত করব কি করে? LR কে চিনব কি করে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা না হলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা খুঁজতে পারবো না। তো সাপোজ এখানে একটা আমি রিয়াকশান লিখছি, ধরে নে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন লিখেছিলাম, এইগুলোকে কি বলে একটু বলে দিই। এটাকে বলা হয় স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। 1, 3 এগুলো হচ্ছে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? তো আমি একটা জেনারেল রিয়াকশান লিখছি। এ মোল এ যৌগ এ মৌল এবং বি মোল বি যৌগ বিক্রিয়া করে সি মোল সি যৌগ এবং ডি মোল ডি যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে এই জায়গাটাতে উদাহরণ হিসাবে বিভিন্ন রকমের যৌগ আমরা লিখতে পারি। যেমন এক্সাম্পল হিসাবে আমি একটা দেখাই পাশে, যে ধরে নে মিথেন। মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করলো? কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করলো, হতে পারে না? তাহলে এইখানে সমতা বিধান যদি আমরা করি, 4টা হাইড্রোজেন আছে এখানে, একটা কার্বন 4টা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন। তাহলে মোট অক্সিজেন কত হচ্ছে? 2 আর 2 4, দ্যাট মিনস 2 মলিকুল। এইরকম একটা বিক্রিয়া, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2। এই ক্ষেত্রে 1 2 1 2 এই যে আমরা সংখ্যাগুলো লিখেছি, যেখানে সাধারণত এ বি সি ডি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এ বি সি ডি এগুলো কি? এখানে এ বি সি ডি হলো স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কি বললাম? স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এটা একটু মাথায় রাখতে হবে, কোএফিসিয়েন্ট। ঠিক, এই যে এখানে তাহলে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? এই জায়গাটাতে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এখানে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো 1, এটা স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হলো 2। এই জায়গাটাতে আমরা লিখলাম 1 আয়তন বা 1 মোল 3 মোল, এই কথাগুলো যে আমরা লিখছি এটা খুব গুরুত্বপূর্ণ। পদার্থের সামনের এই যৌগের যে রিয়াকশন করছে তার সামনের যে সংখ্যাগুলো এ বি সি ডি, এগুলোকে আমরা প্রকাশ করি, যে পদার্থের পরিমাণটা, খুবই গুরুত্বপূর্ণ কথা, পদার্থের পরিমাণটাকে আমরা প্রকাশ করব জেনারেলি মোল দ্বারা। কি দ্বারা? মোল। ভর থাকলেও প্রথমে মোলে কনভার্ট করব, মোলে, অথবা বিক্রিয়াটা যদি গ্যাসীয় হয় তার ক্ষেত্রে আয়তনে। ঠিক, আয়তন থেকেও মোলে নিয়ে যাওয়া যায়, মোলে নিয়ে গেলে সব থেকে বেটার আয়তনে প্রকাশ করব। আর খেয়াল রাখতে হবে এসটিপিতে
এসটিপি মিনস 1 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 0 ডিগ্রি সি টেম্পারেচারে গ্যাসের 22.4 লিটারের ভর হচ্ছে আণবিক গুরুত্ব পরিমাণ ভর। এগুলো আমাদের ক্যালকুলেশনের সময় কাজে লাগবে। তো চলি লিমিটিং রিয়েজেন্টকে চিনব কী করে। লিমিটিং রিয়েজেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিক্রিয়ক অণুগুলোর ক্ষেত্রে একাধিক যদি বিক্রিয়ক অণু থাকে, তার মধ্যে দেখা গেল কোনো একটা পার্টিকুলার বিক্রিয়কের পরিমাণটা দিয়ে দিয়েছে। একাধিক অণু, তার মধ্যে পার্টিকুলার কোনো একটা বিক্রিয়কের অণু যদি দিয়ে দেয়, তাহলে সেই অণুটাকেই ধরা হবে লিমিটিং রিয়েজেন্টে, সেই পদার্থের পরিমাণটাকে ধরা হবে লিমিটিং রিয়েজেন্ট আকারে, এবং অন্যটাকে ধরা হবে অতিরিক্ত পরিমাণে আছে। তাহলে আমরা এইখানে কি পেলাম, যদি একটাই থাকে আমরা লিখব, তাহলে সেইটা কি সবচেয়ে কম পরিমাণে। যদি কেস নম্বর 1-এ আমরা লিখছি, যদি একটি মাত্র বিক্রিয়ক পদার্থের মানই শুধু দেওয়া থাকে, তবে সেইটিকে লিমিটিং রিয়েজেন্ট। সংক্ষেপে লিখলাম, একটি মাত্র বিক্রিয়ক এর মান দেওয়া থাকলে সেইটিকে লিমিটিং রিয়েজেন্ট হিসাবে ধরা হবে। ঠিক, যদি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি একের বেশি, এই যেমন আমরা দুটো রিঅ্যাক্টর নিয়েছি, দুটো প্রোডাক্ট, এখানে যদি একাধিক বিক্রিয়ক পদার্থের মান দেওয়া থাকে, তবে প্রথমে মানগুলিকে মোলে পরিণত করব। ওজন দেওয়া থাকতে পারে, আর কিছু আয়তন দেওয়া থাকতে পারে। মানগুলিকে প্রথমে কিসে নিয়ে যাব, ওজনও দেওয়া থাকতে পারে, সেইটাকে নিয়ে যাব মোলে। ঠিক, এবং মোলে রূপান্তরিত করার পর সেই মানটাকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যে সংখ্যাটা থাকবে তার, আমি সংক্ষেপে লিখে রাখলাম, স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেব। এইটার এই যে পরিমাণটা পেলাম স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করার পর, এটাকে বলা হয় স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট। এই স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট যার ক্ষেত্রে কম হবে তাকে লিমিটিং রিয়েজেন্ট হিসাবে ধরা হবে। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম, যদি একাধিক পদার্থের মান দেওয়া থাকে, তাহলে সেই মানটাকে আমরা প্রথমে মোলে রূপান্তরিত করব। ডাব্লিউ থাকতে পারে অথবা আয়তন থাকতে পারে, যাই থাকুক ভি, আমরা মোলে যাব। আর মোলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা শিখেছি এর আগের ভিডিওটিতে কি করে মোলে রূপান্তরিত করা হয়, এবং বিভিন্ন রকমের প্রবলেম আমরা করেছি। মোলে নিয়ে যাওয়ার পর সেই মানটাকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করলে যেটা পাবো স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট, সেই এবং যার ক্ষেত্রে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অ্যামাউন্টটা কম পাবো, সেইটাকে আমরা লিমিটিং রিয়েজেন্ট হিসাবে ব্যবহার করব। চলি, এর উপর ভিত্তি করে যে প্রবলেমগুলো আসে সেগুলো যাই। যেমন আমি শুরুতেই বলেছি যে রাসায়নিক সমীকরণের উপর ভিত্তি করে স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনের ক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করতে বলে, অথবা উৎপন্ন প্রোডাক্টের পরিমাণ কত, বা যে কোনো একটা একাধিক প্রোডাক্টও যদি থাকে তো হয়তো বললে H2O কত উৎপন্ন হলো, বা কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হলো, বা গ্লুকোজ কত উৎপন্ন হলো, এরকম জিজ্ঞেস করবে। আমরা সেই ধরনের প্রবলেমগুলোর দিকে যাব। কোশ্চেনটা হচ্ছে যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে 78 গ্রাম কার্বন, 11 গ্রাম হাইড্রোজেন এবং 67.2 লিটার অক্সিজেন পরস্পরের বিক্রিয়ায় সুক্রোজ উৎপন্ন করে। উৎপন্ন সুক্রোজের পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনে কি বলেছে এবং বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, কার্বন এর সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় আমরা কি পাচ্ছি, সুক্রোজ উৎপন্ন হয়। সুক্রোজের সংকেত হলো C12H22O11। তাহলে আমরা এইটাকে পূর্ণ সংখ্যায় যদি সমতা বিধান করি, 11টা অক্সিজেন মানে 11টা অক্সিজেন এখানে দরকার, কিন্তু 2 আছে, আমরা যদি 11 দিয়ে দিই এখানে 2 অণু হয়ে যাবে। তো 2 অণু দিয়ে করতে পারি, অথবা কেউ যদি মনে করিস না আমি 11ই করবো, তাহলে 11/2 করে দিই, এখানে 11/2, ক্লিয়ার। 22টা হাইড্রোজেন, তাহলে এখানে কটা লাগবে, 11 দুনি 22, 11 অণু, 12টা, দ্যাট মিন্স 12 কার্বন। কার্বন কি সলিড স্টেট, হাইড্রোজেন গ্যাসিয়াস,
অক্সিজেন গ্যাসিয়াস, এর থেকে আমরা সুক্রোজ পেলাম। প্রথম অবস্থায় গ্যাসিয়াস থাকে। কত কি বলেছে অঙ্কটার ক্ষেত্রে বলেছে 78 গ্রাম, ডাব্লুটা বলে দিয়েছে কার্বনের 78 গ্রাম দিয়েছে, ঠিক। 11 গ্রাম হাইড্রোজেন আর 67.2 লিটার 67.2 লিটার অক্সিজেন পরস্পরের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে? সুক্রোজ উৎপন্ন করছে। তাহলে এখন বলছে যে উৎপন্ন সুক্রোজের পরিমাণ কত বলো। অঙ্কটুকুগুলোর করার ক্ষেত্রে আগেই আমরা বলেছিলাম যে আগে লিমিটিং রিয়েজেন্টটা বার করব, কারণ তার অনুপাতে প্রোডাক্টটা তৈরি হয়। লিমিটিং রিয়েজেন্ট বার করার ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলেছিলাম, যেটার পরিমাণ কম থাকবে সেটাকে লিমিটিং রিয়েজেন্ট বলবো। লিমিটিং এই পরিমাণ কম স্টয়সিওমেট্রিক অ্যামাউন্টটা কী করে বুঝবো? প্রথমে মোলে নিয়ে যাব। তাহলে আমরা দেখি মোলে নিয়ে যাওয়ার এন সমান আমরা জানি W/m। আর যদি আয়তন দেওয়া থাকে তখন কি করি? এন সমান ভি, এটা এসটিপিতে আছে, V/22.4 লিটার, এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। চলি শুরু করি। তাহলে 78 মোলটা আমি বার করছি। এখানে মোল কত হবে? 78 বাই কার্বনের পারমাণবিক ভর এমটা 12, ঠিক। এখানে হাইড্রোজেন দেওয়া আছে 11 গ্রাম, হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি 2। এখানে আয়তনটা এসটিপিতে দেওয়া আছে 67.2 লিটার, এখানে আমরা মোল সংখ্যাটা পাবো 22.4 লিটার দিয়ে ভাগ করে দেব, তাই না? তাহলে মোল সংখ্যা কত হচ্ছে একটু দেখি, যা দেওয়া আছে। আর একটু খেয়াল কর, এখানে স্টয়সিওমেট্রিক কোইফিসিয়েন্ট কত দেওয়া আছে। স্টয়সিওমেট্রিক কোইফিসিয়েন্ট দেওয়া আছে এখানে 12, এইখানে 11, আর এটা হচ্ছে 11/2। এখানে স্টয়সিওমেট্রিক কোইফিসিয়েন্ট 1, তার মানে 12 মোল বা 12 আয়তন কার্বন, 11 আয়তন হাইড্রোজেন এবং 11/2 আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় 1 আয়তন বা 1 মোল এইটা উৎপন্ন হয়েছে। যাক, মোল এবার যাচ্ছি। তাহলে 78/12 এটাকে ভাগ করলে আমরা প্রায় পেয়ে যাব 6.5 এর মতো। 6.5, এটা হয়ে গেল 5.5, আর এটা হয়ে গেল প্রায় 3 মোলস, 3 মতো। যা দিয়েছে তার আমরা মোল বার করলাম। কি বলেছিলাম? স্টয়সিওমেট্রিক অ্যামাউন্টটা আমরা বার করবো। স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট বার করার পর যেই সংখ্যাটা কম হবে সেটা হবে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে স্টয়সিওমেট্রিক অ্যামাউন্টটা কত? স্টয়সিওমেট্রিক অ্যামাউন্টটা হলো নাম্বার অফ মোল, যেটা পেয়েছি গিভেন মোল, আর বাই স্টয়সিওমেট্রিক কোইফিসিয়েন্ট এই যে 12গুলো পেয়েছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাবো স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট 6.5/12, এটা আমরা পাবো 5.5 বাই কত দেওয়া আছে? 11, তাই না? আর এটা দেওয়া আছে 11/2, তার মানে 3/11/2, তার মানে 3 × 2/11, ঠিক। তাহলে এই সংখ্যাটা 6.5/12, দ্যাট মিনস প্রায় 0.54। 5.5/11 এটা প্রায় পাবো 5×11=55, 0.5। 6/11 এটা হচ্ছে প্রায় 0.546 এর মতো। তাহলে দেখলাম স্টয়সিওমেট্রিক অ্যামাউন্ট এখানে 0.54, 0.5, 0.546। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কোনটা? হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা অ্যামাউন্ট দেওয়া আছে সেইটা, যেহেতু এটা কম পরিমাণে দেওয়া আছে, তার মানে বিক্রিয়ায় উৎপন্ন যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা এর একটা অনুপাতিক হারে পাবো, কারণ এটা সব থেকে কম আছে। এইটা যত সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে বাকিটা উদ্বৃত্ত আকারে থাকবে। তো আমরা এইখানে এর হিসাবে আমরা বিক্রিয়াটা করব। কি দেখ, কোইফিসিয়েন্ট 11 মোল যদি বলি, 11 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় উৎপন্ন করছে কত? 1 মোল সুক্রোজ, তাই না? আমরা এখানে লিখতে পারি, এখানেই করছি 11 মোল H2 এর বিক্রিয়ায় সুক্রোজ হয় কত মোল? 1 মোল। তাহলে 1 মোল H2 এর বিক্রিয়ায় সুক্রোজ হয় 1/11। তাহলে আমাদের দেওয়া আছে কত? হাইড্রোজেন দেওয়া আছে 5.5 মোল, দ্যাট মিন্স 5.5 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় সুক্রোজ হয় কত? আমরা লিখব কত হচ্ছে রে? 5.5/11, ঠিক লিখলাম তো?
এত মোল, তাহলে এটা হচ্ছে 0.5 মোল। এখানে যদি 2 থাকতো তো 2/5 মোল হয়ে যেত, 2 ইন্টু যেটা থাকবে 5.5 দিয়ে 0.5 মোল। এটা ওজনে কত হবে এটাই আমাদের চেয়েছে, তাহলে এত মোল সুক্রোজ উৎপন্ন হয়, অতএব সুক্রোজ উৎপন্ন হচ্ছে এত মোল। যদি ওজনে বলে আমরা ওজনে নিয়ে যেতে পারবো। আমরা লিখি সুক্রোজ কত পেলাম, সুক্রোজ উৎপন্ন হয় সমান আমরা পাবো 0.5 মোল। আর মোলকে ওজনে নিয়ে যেতে গেলে এর আণবিক ভর দিয়ে গুণ করে দিতে হয় 0.5, আর সুক্রোজের আণবিক ভর হচ্ছে 342-এর মতো, 342, হ্যাঁ। তাহলে আমরা এইটা গুণ করে পাবো প্রায় 171 গ্রাম। ক্লিয়ার হলো? এইভাবে আমরা লিমিটিং রিয়েজেন্ট থেকে লিমিটিং রিয়েজেন্ট ব্যবহার করে উৎপন্ন পদার্থের পরিমাণ পেতে পারি, বিশুদ্ধতার পরিমাণ পেতে পারি। তাহলে এখান থেকেই যদি আমরা বলি অতিরিক্ত পরিমাণ কার্বন কতটা থাকবে, আমরা এখান থেকেও বার করতে পারবো। কেন? কারণ 0.5 ml, এখানে দেখো 11 মোল হাইড্রোজেন রিয়াকশান করছে 12 মোল কার্বনের সঙ্গে। তাহলে 5.5 মোল রিয়াকশান করবে কত কার্বনের সঙ্গে, যেটা হবে সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, বাকিটা থাকলো উদ্বৃত্ত। তাহলে উদ্বৃত্তের পরিমাণ আমরা বার করতে পারি। এভাবে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে অঙ্কগুলো করব। আর এখানে একটা কথা বলে দিই, উৎপন্ন পদার্থের পরিমাণ যেমন ঐকিক নিয়মে করলাম, সূত্রের আকারেও মনে রাখতে পারি। উৎপন্ন পদার্থের পরিমাণকেও মনে রাখতে পারিস, পদার্থের সরাসরি করতে পারিস পরিমাণ। এগুলো সরাসরি দরকার আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, নাহলে এরকম সময় পাবি না। পদার্থের পরিমাণ সমান আমরা পাবো লিমিটিং রিয়েজেন্টের প্রদত্ত মোল সংখ্যা, যেটাকে লিমিটিং রিয়েজেন্টে আমরা পেয়েছি তার মোল সংখ্যা, এই যে 0.55 পেয়েছিলাম যেটা দেওয়া ছিল, এল আর এর প্রদত্ত মোল সংখ্যা ইন্টু উৎপন্ন পদার্থের মোল সংখ্যা বা স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমরা বলতে পারি। স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ প্রোডাক্ট, ঠিক, এটা স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট বাই লিমিটিং রিয়েজেন্টের কোএফিসিয়েন্ট। লিমিটিং রিয়েজেন্টের কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করে এই পদার্থের পরিমাণ। এটা আর কোশ্চিন এরকম বলা হলো যে সিলিকন ডাই অক্সাইড ও Fe2O3 এর মিশ্রণের 1.5 গ্রাম উত্তপ্ত করলে 1.46 গ্রাম অধক্ষেপ পড়ে থাকে। মিশ্রণের 1.5 গ্রাম উত্তপ্ত করলে 1.46 গ্রাম অধক্ষেপ পড়ে থাকে। বিক্রিয়ার ওজন হ্রাসের সমীকরণটি দেওয়া আছে Fe2O3 সলিড থেকে Fe3O4 এবং O2। বলছে নমুনায় বিশুদ্ধ Fe2O3 এর শতকরা পরিমাণ কত। বিক্রিয়ায় যে সমীকরণটা দেওয়া আছে আমি লিখি, Fe2O3 সলিড, এইটাকে উত্তপ্ত করলে বলছি আমরা পাই Fe3O4 প্লাস O2 গ্যাস। একটু খেয়াল কর, বলছে কার মিশ্রণ, SiO মানে বালি এবং SiO এবং বালির মিশ্রণ, এই দুটোর মিশ্রণ। কিন্তু যেটা দেওয়া আছে বিক্রিয়ার ক্ষেত্রে Fe2O3 কে উত্তপ্ত করলে আমরা Fe3O4 পাবো এবং অক্সিজেন গ্যাস পাবো। মিশ্রণের পরিমাণ কত? মিশ্রণের পরিমাণ ওজনে দেওয়া আছে 1.5 গ্রাম। মিশ্রণের যেখানে বালিও আছে Fe2O3ও আছে, উত্তপ্ত করলে 1.46 গ্রাম অধক্ষেপ পড়ে থাকে। কেন? আমরা জানি বিক্রিয়ায় Fe3O4 হয়েছে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। অক্সিজেন গ্যাস আকারে বেরিয়ে গেলে নিশ্চিন্তে ওজনটা কমে যাবে। তাহলে আমরা এখানে দেখব যে 1.46 গ্রাম ওজন অক্সিজেন যেটা উৎপন্ন হয়েছে কত গ্রাম Fe2O3 দিচ্ছে সেটা দেখে নেব, এবং ওইখান থেকেই আমরা বার করে নেব কত পরিমাণ Fe2O3 আছে বিক্রিয়াটাতে। ঠিক, তাহলে ওজন হ্রাসের পরিমাণটা আমরা লিখছি, কতটা দেওয়া আছে 1.5 গ্রাম, আর W2টা হচ্ছে 1.46 গ্রাম, তাই না? তাহলে ওজন হ্রাসের পরিমাণ হচ্ছে 1.5 minus 1.46 গ্রাম, দ্যাট মিন্স 0.04 গ্রাম।
আর এই 0.04 গ্রামটা কি, তাহলে এই পরিমাণ অক্সিজেন, তাহলে উৎপন্ন O2 এর ওজন। ক্লিয়ার? তাহলে এবার আমরা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা ব্যবহার করব কি, তাহলে এইটা আগে সমতা বিধান করি, এটা বাদ দিয়ে সমতা বিধান, বিক্রিয়াটা যেটা দেওয়া আছে Fe2O3 থেকে হয়েছে Fe3O4, তাহলে 3 আছে এখানে 2 হলো, ঠিক নাই? তাহলে আমরা এখানে 3 যদি দিয়ে দিই, 3 দুনি 6টা Fe, দ্যাট মিনস এখানে 2 হয়ে যাবে। 2 হলে এটা কত হলো, 4 দুনি 8, আর এখানে হচ্ছে হাফ। দেখি বিক্রিয়াটাতে আমরা এরকম লিখব, 3 3 9, 9টা অক্সিজেন, এখানে আমরা পেলাম 4টা, 4 দুনি 8টা অক্সিজেন, এখানে হলো 1টা অক্সিজেন, হাফ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, 3 মোল Fe2O3 থেকে হাফ মোল O2 উৎপন্ন হয়। এখন মোলকে ওজনে নিয়ে যদি যাই, যেহেতু ওজন দেওয়া আছে আমরা ওজনে সরাসরি যাচ্ছি, তাহলে আমরা এটা কি লিখলাম, 3 মোল Fe2O3, এটা 2 মোল Fe3O4 উৎপন্ন করছে এবং হাফ মোল O2 উৎপন্ন করছে। আচ্ছা বলতো 3 মোল Fe2O3 কে আমরা যেহেতু ওজন দেওয়া আছে, আমি ওজনে নিয়ে চলে গেলাম, ওজনেই ধর ক্যালকুলেট করব। তাহলে আণবিক গুরুত্ব দিয়ে গুণ করতে হবে। আমরা জানি N সমান W/M, তাহলে W সমান আমরা পেয়ে যাব Nm, আণবিক গুরুত্ব দিয়ে গুণ করে দেব। আণবিক গুরুত্ব Fe2O3 এর হচ্ছে 160, তাহলে এটার হলো 160। কত মোল অক্সিজেন, হাফ, তাহলে হাফ অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, দ্যাট মিনস 16। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 × 160 গ্রাম Fe2O3 উৎপন্ন করে 16 গ্রাম অক্সিজেন, তাই না? তাহলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়েছে, 0.04 গ্রাম। এটাকে একটু ঘুরিয়ে লিখতে হতো, আমি ঘুরিয়ে লিখে দিই, 16 গ্রাম O2 উৎপন্ন হয় 3 × 160 গ্রাম Fe2O3 থেকে। তাহলে 0.04 গ্রাম O2 উৎপন্ন হয় কত, আমরা গুণ করি 3 × 160 × 0.04/16, 16কে এটা দিয়ে কাটলে 10, তাহলে আমরা পেয়ে যাব 3 × 10 = 30, 30কে 4 দিয়ে গুণ করলে 1.2 গ্রাম, 1.2 গ্রাম। মিশ্রণটা কত দেওয়া ছিল, মিশ্রণের ওজন ছিল 1.5 গ্রাম। তাহলে 1.5 গ্রামের এই যে পূর্ণ O2টা এসছে পুরোপুরি Fe2O3 থেকে, তাহলে Fe2O3 যেটা ওজন সেটাই মিশ্রণের ওজন। অতএব মিশ্রণে Fe2O3 এর পরিমাণ সমান লিখব 1.2 গ্রাম। তাহলে শতকরা পরিমাণ এবং মিশ্রণে Fe2O3 এর শতকরা পরিমাণ সমান হচ্ছে, যা পেলাম 1.2 বাই মোট 1.5 × 100, দ্যাট মিনস 5 দিয়ে এটা যদি তুলে দিই তাহলে আমরা পেয়ে যাব, 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, 5 × 20 = 100, আর এটা হলো 3 × 4 = 12, 80, 80%। ক্লিয়ার? তাহলে বিশুদ্ধ Fe2 এর পরিমাণ পেলাম 80%। তাহলে এই বালির পরিমাণ কত, বালির পরিমাণ এখান থেকেই পেয়ে গেলাম আমরা, বালির পরিমাণ সমান 20%, এটা অবিশুদ্ধ পরিমাণ। এইভাবে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোর থেকে আমরা নেক্সট আমরা চলে যাচ্ছি গ্যাসমিতির ধারণা থেকে বিভিন্ন সমস্যা সমাধানের নিয়ম। এইখানে মেনলি গ্যাসমিতির ধারণা থেকে পদার্থের গ্যাস মিশ্রণের উপাদানগুলির আয়তনের সংযুক্তি নির্ণয় করতে পারবো, হাইড্রোকার্বনের আণবিক সংকেতগুলো নির্ণয় করতে পারবো। এইগুলোর ক্ষেত্রেই গ্যাসমিতির ধারণাটা প্রয়োগ করা হয়। ডিটেলস বললে টাইম লাগবে, এখানে মূল অংশটুকু বলি যে গ্যাসমিতির ধারণা নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত কি করা হয়, গ্যাসীয় পদার্থের আয়তনগুলোর পরিমাপ করা হয়। আর এই ক্ষেত্রে সাধারণত সলিড স্টেট এবং লিকুইড স্টেট অর্থাৎ কঠিন এবং তরল অবস্থার ক্ষেত্রে, চাহে বিক্রিয়ক হোক এবং বিক্রিয়াজাত পদার্থ, উভয়ের মান আয়তন 0 ধরা হয়। মনে রাখতে হবে, আয়তন 0 ধরা হয়। এইখানে গ্যাসমিতির ধারণার ক্ষেত্রে প্রথম সংকোচন
যেখানে পদার্থের এই যে হাইড্রোকার্বনগুলোকে অক্সিজেনের উপস্থিতিতে যখন আমরা উত্তপ্ত করব তখন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। যেখানে জল তরল অবস্থায় থাকলে, ঠান্ডা করলে রুম টেম্পারেচারে তরল অবস্থায় গেলে তখন তার আয়তনটা শূন্য ধরা হয়, ফলে আয়তনের সংকোচন ঘটে। প্রথম সংকোচন সেটা ধরা হয়। দ্বিতীয় সংকোচন কি? দ্বিতীয় সংকোচন যেটা উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড হতে পারে কিংবা বিভিন্ন রকমের গ্যাস, নাইট্রোজেন হতে পারে, অতিরিক্ত অক্সিজেন হতে পারে, তাদেরকে বিভিন্ন রকমের বিকারক যুক্ত করলে ওইগুলোকে শোষিত করে নেয়। এবং শোষিত পদার্থগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি, যেমন কার্বন ডাই অক্সাইড কিংবা সালফার ডাই অক্সাইড কিংবা নাইট্রোজেন ডাই অক্সাইড, এই গ্যাসগুলো শোষণ করে নেয় যদি আমরা তার সঙ্গে অতিরিক্ত KOH বা NOH এগুলো যুক্ত করি। এগুলো দিলেই CO2, SO2 কিংবা NO2 থাকলে এটাকে শোষণ করে নেবে। অতিরিক্ত অক্সিজেন যদি থেকে থাকে তাহলে সেটা পাইরোগ্যালেট, ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ দিলেই শোষিত হয়ে যাবে। আরও আছে, বই থেকে দেখে নিতে হবে। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্ষারীয় পাইরোগ্যালেট, ঠিক, দিলে অতিরিক্ত অক্সিজেনটাও শোষিত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যে দুটো সমীকরণ মাথায় রাখবো সেইটা একটু বলি। যেমন প্রথম সংকোচন এর ক্ষেত্রে, যেটাকে আমরা ফার্স্ট C1 দ্বারা লিখলাম, C1 সমান VHC, মনে রাখার জন্য VHC, VO2 এবং VCO2 লিখবো, এটা মাইনাস VCO2 হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সংকোচন সমান হচ্ছে V ড্যাশ লিখলাম CO2, এটা কি মোট কার্বন ডাই অক্সাইড যতটা থাকবে সেটা শোষিত হবে, ঠিক। তো আমি এটাকে এভাবে লিখতে পারি। তো এইগুলো টার্মগুলোকে একটু বুঝি। VHC হলো হাইড্রোকার্বনের আয়তন, VO2 নিশ্চয়ই বুঝে গেছিস। এখানে ব্যয়িত যতটুকু ব্যবহার হচ্ছে সেইটা মনে রাখতে হবে, ব্যবহৃত O2 এর আয়তন। আর VCO2, এটার মধ্যে পার্থক্য, VCO2 হচ্ছে উৎপন্ন, কি বললাম, উৎপন্ন CO2 এর আয়তন, ঠিক, এটা খেয়াল রাখতে হবে। আর V ড্যাশ CO2 যেটা বললাম সেটা হলো উপস্থিত মোট, শর্টে লিখলাম, মোট CO2 এর আয়তন। ক্লিয়ার? এই টার্মগুলো মাথায় রাখবো। 2 নম্বর সমীকরণ খুবই ইম্পর্টেন্ট রাসায়নিক সংকেত নির্ণয়ের ক্ষেত্রে। যেমন একটা হাইড্রোকার্বন, কটা কার্বন আছে, কটা হাইড্রোজেন আছে যদি নাও জানি, তার ক্ষেত্রে আমরা এরকম জেনারেলি লিখব CXHY, এবং এটাকে যখন বায়ুর অক্সিজেনের সঙ্গে দহন করা হবে, আমরা জানি যেমন মিথেন, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, মিথেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় কি হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যটা কার্বন থাকবে ঠিক তার তুল্য অনুপাতে, এবং এই হাইড্রোজেনের তুল্য অনুপাতে জল উৎপন্ন হবে, H2O, এখানে দুটো 4টা আছে, দ্যাট মিনস 2H2O উৎপন্ন হবে, তাই না? তাহলে এর জন্য উপস্থিত অক্সিজেনের পরিমাণ কত লাগলো? যত সংখ্যক কার্বন তত অণু এক অণু অক্সিজেন লেগেছে, একটা কার্বনের সঙ্গে এক অণু অক্সিজেন, তার মানে এটা যদি X সংখ্যক থাকে তাহলে এটার পরিমাণ হবে X। এই যে X থাকলে অক্সিজেন লাগবে X সংখ্যক। আবার খেয়াল করি হাইড্রোজেনের ক্ষেত্রে, দুটো হাইড্রোজেন, এটা 2টা বাদ দিচ্ছে এখন, দুটো হাইড্রোজেনের জন্য একটা অক্সিজেন লেগেছে, তাই না? তাহলে এখানে দুটো অক্সিজেন আছে, কটার জন্য লাগবে? 4টার জন্য, তাই না? যার জন্য আমরা এখানে লাগবো একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের জন্য লেগেছে, তাহলে দুটো অক্সিজেন লাগবে কটার জন্য? 4টা হাইড্রোজেনের জন্য, যার জন্য অক্সিজেনের পরিমাণ আমরা লিখব Y, যদি হাইড্রোজেন হয় তাহলে Y/4, ঠিক। যার জন্য আমরা সূত্রটা লিখব CXHY প্লাস আমরা পাবো X প্লাস Y/4 O2 গ্যাস, এখান থেকে উৎপন্ন হবে যত সংখ্যক কার্বন তত সংখ্যক CO2। যদি এটা X সংখ্যক নিই, X সংখ্যক, তাহলে আমরা পেয়ে যাব XCO2, এই যে X নিয়েছি, আর এই যে Y নিয়েছি, কতটা হবে? এখানে 4টা হাইড্রোজেন হলে পেয়েছিলাম 2 অণু হাইড্রোজেন, H2 হচ্ছিল 2 অণু, তাহলে 4 থাকলে 4-এর অর্ধেক 2, যার জন্য আমরা লিখব Y/2 H2O উৎপন্ন হবে। এইটা সমীকরণটা মাথায় রাখতে হবে। এবার এর উপর ভিত্তি করে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো আমি একটা দেখাই, একটা দুটো, তাহলে আমরা বুঝতে পারবো গ্যাসমিতির অঙ্কগুলো থেকে। যেমন একটা কোশ্চিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা মিশ্রণে মিথেন C2H4 এবং CO2 CH4 C2H2 মানে ইথিলিন, C2H4 আছে, ইথিলিন ও
CO2 এর একটা গ্যাস মিশ্রণ আছে যার মোট আয়তন দেওয়া আছে 10 ml। কত আয়তন? 10 ml। মিশ্রণকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে যখন আমরা বিক্রিয়া করাচ্ছি, বিস্ফোরিত করা হলে বিস্ফোরণের পর ঠান্ডা করলে 17 ml আয়তন সংকোচিত হয়। তাহলে কি? তার মানে প্রথম যে সংকোচনটা তার পরিমাণ হচ্ছে 17 ml। C1টা হচ্ছে 17 ml বলেছে। আবার বলছে এর সঙ্গে KOH এর সঙ্গে বিক্রিয়া করালে আরও 14 ml সংকোচিত হয়। আমরা একটু আগেই বললাম যে KOH বা এই যে KOH বা NOH অ্যাকচুয়ালি কার সংকোচন ঘটায়? CO2 বা SO2 বা NO2। তাহলে KOH দিলে যে কার্বন ডাই অক্সাইডটা আছে তার সংকোচন ঘটাবে। তাহলে মোট এটা দ্বিতীয় সংকোচন হিসাবে ধরা হয়। C2টা হলো কার? কত? 14 ml। এবার বলছে মিশ্রণটির সংযুক্তি নির্ণয় করো। মিশ্রণটিতে অর্থাৎ এই যে তিনটা রকমের যে যৌগ আছে তারা কে কত শতকরা পরিমাণ হিসাবে আছে যুক্ত সেটা দেখাও। তা আমাদের তো দেওয়া নাই বলে আমরা প্রত্যেকটাকে XYZ আকারে ধরে নিচ্ছি। ধরি মিথেনের পরিমাণ হচ্ছে X মোল বা X আয়তন, ইথিলিনের হচ্ছে Y এবং কার্বন ডাইয়ের হচ্ছে Z। তার মানে কি এদের যোগফল X, Y এবং Z এর যোগফল হলো 10 ml। ক্লিয়ার? 1 নম্বর দেওয়া আছে আয়তন, আমরা আয়তন হিসাবে ধরলাম। এবার C1 অর্থাৎ প্রথম সংকোচনের মান দেওয়া আছে 17। তাহলে প্রথম সংকোচন কি? হাইড্রোকার্বনের আয়তন। হাইড্রোকার্বনের আয়তন কত ধরেছি? X, তাই না? তাহলে V এইখানে X ধরেছি আর এটা Y ধরেছি। হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বন। তাহলে VHC আমরা পাচ্ছি X প্লাস Y। এবার চলি VO2 অর্থাৎ ব্যবহৃত অক্সিজেনের আয়তন। এইটা কি? এটা রাসায়নিক সমীকরণ না লিখলে বোঝা যাবে না, আমরা লিখি। যেমন CH4 এইটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড এবং জল, তাই না? তাহলে মিথেনের একটা কার্বন একটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া এক অণু। তাহলে এইটা যদি X আমরা যেহেতু ধরেছি X আয়তন আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড কত হবে? X আয়তন, এটা 1, তো এটাও 1 যেহেতু। আচ্ছা, জল কত হবে? জল এইটার হাইড্রোজেনের ক্ষেত্রে এইটাও 1 আয়তন তৈরি হয়েছে, তাহলে X0 যেহেতু জলের আয়তন 0 ধরা হয় আমরা এটা 0 লিখব। কার্বন ডাই অক্সাইড মিথেনের ক্ষেত্রে পেলাম X ml। আর কত? ইথেন দেওয়া আছে, ইথিলিন C2H4 প্লাস O2। এইটার ক্ষেত্রে আমরা পাবো 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং 2H2O জল। আমরা জলের ক্ষেত্রে আয়তন 0 জানি। তাহলে এইটার আয়তন আমরা ধরেছি Y ml। 1 ml থাকলে এখানে 2 ml 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে Y হলে এটা হয়ে গেল 2Y ml কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আর কার্বন ডাই অক্সাইড আছে আগে থেকে, সেটা পরে। তাহলে উৎপন্ন আমরা এই যে VO2 ব্যয়িত অক্সিজেনের পরিমাণ কত, এখানে একটু খেয়াল কর। এখানে তাহলে মোট অক্সিজেন কত লেগেছে সেটা পেয়ে যাব। এইখানে অক্সিজেন সমতা বিধান করছি VO2 এর ক্ষেত্রে, দুটো অক্সিজেন আর এখানে দুটো, 4টে, তাহলে এখানে 2 আছে, দ্যাট মিনস 2। তাহলে X হলে এটা হয়ে গেল 2X, তাই না? এখানে কত হচ্ছে? 4 আর 2 6, 6 মানে 3, 3 দুনি 6, তাহলে এটা 3Y ml হয়ে গেল। তাহলে ব্যবহৃত অক্সিজেনের আয়তন কত পেলাম? VHC পেয়েছি X প্লাস Y। VO2 আমরা পেলাম কত? 2X প্লাস 3Y, 2X প্লাস 3Y। এবার উৎপন্ন VCO2 উৎপন্ন কতটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে? VCO2 আমরা একটু দেখে নিই। এখানে X, এখানে 2Y, তাহলে X প্লাস 2Y উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এবার C1 এর ক্ষেত্রে সূত্র দেওয়া আছে যেহেতু, অতএব C1 সমান আমরা লিখব C1 সমান কি লিখব? VHC, দ্যাট মিনস X প্লাস Y প্লাস VO2 সমান হচ্ছে 2X প্লাস 3Y মাইনাস X মাইনাস 2Y সমানই দেওয়া আছে 17। তাহলে একটু খেয়াল কর কত কি কাটছে। আর X কাটলো, Y আর 3Y, 4Y থেকে 2Y বাদ, তাহলে 2Y, এদিকে আছে 2X, তাহলে 2X প্লাস 2Y সমান 17, তাই না? আচ্ছা, এইবার বলি, এটা তো 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। আবার বলেছে C2 অর্থাৎ মোট কার্বন ডাই অক্সাইড,
মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সংকোচন হচ্ছে 14 ml। তো মোট কার্বন ডাই অক্সাইড কত? V-CO2 যেটা আমরা লিখেছি। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড হচ্ছে X+2Y, আর আগে থেকে মিশ্রণে ছিল Z পরিমাণ, তাহলে Z, তার মানে শর্তানুসারে আমরা লিখব কি X+2Y + Z সমান হচ্ছে 14। তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ হলো। 1, 2 এবং 3 এখান থেকে সমাধান করব। শুরু করি। আমরা প্রথমে এইখান থেকে এই 3 নম্বর সমীকরণে 1 নম্বরের মানটা বসাচ্ছি। আমরা X+Z, এটাকে আমরা এরকম লিখলাম X+Z + 2Y সমান 14 লেখা যায় কিনা বল, এটা এখানে। তাহলে এই জায়গায় এইখানে এই X+Z এর মান সরাসরি বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে কি লিখবো বলতো? এই যে X+Z 1 নম্বরের মান সমান 10 - Y বসিয়ে পাই, তাহলে এই জায়গাটাতে যদি মানটা বসাই X+Z এর জায়গায় লিখব 10 - 1, তাহলে 10 - 1 Y + 2Y সমানই হচ্ছে 14, আর Y সমান হচ্ছে 14 - 10 সমান 4। একটা পেয়ে গেলাম Y এর মান। আবার আমরা জানি 2X + 2Y সমান 17, তাহলে 2X + 2 × 4 সমান 17। দ্যাট মিন্স 2X সমান 17 - 8, X সমান 9/2, দ্যাট মিন্স 4.5। ক্লিয়ার? তাহলে X, Y দুটো পেয়ে গেলাম। এদের তিনটের যোগফল 10 দেওয়া আছে, একবারে করে দিই। তাহলে Z সমান কত হবে? Z সমান হবে 10 - X + Y, দ্যাট মিন্স 10 - 4 + X এর মান 4.5। আচ্ছা যাক, একটা উল্টাপাল্টা হলো, 4.5, দ্যাট মিন্স 1.5। এইভাবে আমরা X, Y, Z অর্থাৎ কোনটা কত পরিমাণে আছে সেটা আমরা বার করলাম। X ছিল মিথেন, তাহলে মিথেনের পরিমাণ পেলাম, মিথেন হচ্ছে 4.5 গ্রাম ml। Z ধরেছিলাম কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 এর পরিমাণ পেলাম 1.5 ml। আর Y ধরেছিলাম আমরা ইথিলিন অর্থাৎ C2H4 এর পরিমাণ 4 ml। ক্লিয়ার? এইভাবে অঙ্কগুলো করব। আর একটা অঙ্ক যদি দেখি, আণবিক সংকেত কী করে নির্ণয় করা যায়। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কোনো হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের জন্য তার আয়তনের 5 গুণ আয়তন O2 প্রয়োজন হয় এবং দহনের ফলে উৎপন্ন গ্যাস মিশ্রণের KOH দ্রবণ সহ ঝাঁকালে গৃহীত হাইড্রোকার্বনের আয়তনের 3 গুণ আয়তন সংকোচন হয়। হাইড্রোকার্বনের আণবিক সংকেত লেখো, তাই না? তাহলে এইখানে আমরা দহনের জন্য যে রাসায়নিক সমীকরণ সেটা লিখি। হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা জেনারেল সংকেত জানি CXHY, এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, দহন মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। সমীকরণটা আমরা জানি X + Y/4 O2, এটা গ্যাস, তীর চিহ্ন, CO2 XCO2 + Y/2 H2O। এইবার বলেছে, অঙ্কটা বোঝার চেষ্টা করি। হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের জন্য তার আয়তনের, হাইড্রোকার্বনের আয়তনের 5 গুণ আয়তন O2 প্রয়োজন। অর্থাৎ হাইড্রোকার্বনের আয়তন যদি আমরা V ধরি HC, হাইড্রোকার্বনের আয়তন V, তাহলে প্রয়োজনীয় O2 পরিমাণ কত? VO2 সমান ব্যয়িত O2 বা প্রয়োজনীয় O2 পরিমাণ হবে 5V, এবং এই 5V তারপরে কি বলেছে? দহনের ফলে উৎপন্ন গ্যাস মিশ্রণ। এরপর দহন ফলে যে গ্যাস মিশ্রণটা আমরা পেলাম সেখানে কার্বন ডাই অক্সাইড পেয়েছি। KOH দ্রবণ সহ ঝাঁকালে গৃহীত হাইড্রোকার্বনের আয়তন 3 গুণ আয়তন সংকোচন হয়। কার? হাইড্রোকার্বনের আয়তনের 3 গুণ। তাহলে সংকোচন V টোটাল যেটা আমরা লিখছিলাম VCO2 এর সংকোচন কত? 3 গুণ 3V। তাহলে এবার সমীকরণ থেকে বোঝার চেষ্টা করি। এই হাইড্রোকার্বনের যে যৌগ তাতে X এবং Y এর অনুপাতে অক্সিজেন লাগছে, X + Y/4 অক্সিজেন প্রয়োজন। দ্যাট মিন্স অঙ্কটাতে দেওয়া আছে 5V, তার মানে X + Y/4 সমানই হচ্ছে 5V। এটা 1 নম্বর সমীকরণ। আবার উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা মোট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে X, তাই না? এখানে X আয়তন, তাহলে শর্তানুসারে 3V সমান বা X সমান আমরা 3V পাচ্ছি। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন X এর মান যদি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে from 1 we get 3V + Y/4
সমানই হচ্ছে 5v, আর y/4 সমানই হচ্ছে 5 - 3, দ্যাট মিনস 2v, তাই না? আর y সমান কত পাবো? y সমান আমরা পাবো 8v। তাহলে x এবং y, এই যেহেতু x এবং y এর দরকার সংকেত নির্ণয় করার জন্য, তাহলে x/y এর অনুপাত বার করব। x পাবো 3v, y এর পাবো 8v, দ্যাট মিনস 3:8। তাহলে হাইড্রোকার্বনের সংকেত কি? অতএব হাইড্রোকার্বনের সংকেত C3H8। ক্লিয়ার হলো? এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করব। আরও 3 নম্বর অঙ্ক কি বলেছে? 10 ml গ্যাসীয় হাইড্রোকার্বনকে এসটিপিতে 80 ml অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে পোড়ানো হলো। তাহলে 10 ml হাইড্রোকার্বন আগে আমরা পড়ে নিই। 80 ml অক্সিজেন, এই 10 ml একটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে এসটিপিতে 80 ml অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে পোড়ানো হলো। তার মানে হাইড্রোকার্বনটাকে সম্পূর্ণ পোড়াতে 80 ml অক্সিজেন লাগলো। অবশিষ্ট গ্যাসের আয়তন এসটিপিতে 70 ml। তাহলে এর পোড়ানোর পর যে গ্যাসের আয়তনটা হয় সেটা 70 ml প্রথম সংকোচন, এবং KOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করানোর পর ওর আয়তন হলো 50 ml। হাইড্রোকার্বনটির সংকেত লেখো। আমরা হাইড্রোকার্বনের ক্ষেত্রে জানি CXHY প্লাস X প্লাস Y/4 O2 থেকে পাচ্ছি XCO2 প্লাস পাবো Y/2 H2O। এবার বলেছে বিক্রিয়াটাতে হাইড্রোকার্বনের পরিমাণ দেওয়া আছে। এইটার ক্ষেত্রে প্রথম সংকোচনের সূত্র আমরা জানি VHC প্লাস VO2 মাইনাস VCO2, তাই না? আর C2 সমান কি জানি? C2 সমান জানি VCO2 ড্যাশ, দ্যাট মিনস এর টোটালটা। তাহলে এই জায়গাটাতে মানগুলো আমরা বার করব। দেওয়া আছে হাইড্রোকার্বনের আয়তন 10 ml, এবং এই হাইড্রোকার্বনটাকে সম্পূর্ণ রূপে পোড়াতে লাগে 80 ml, অর্থাৎ VO2 সমান 80, এবং এর যে প্রথম আয়তন সংকোচন মানে অবশিষ্ট পরিমাণ পদার্থ যেটা পড়ে আছে সেটা হচ্ছে 70। তার মানে প্রথম আয়তনটার VCO2টা বিস্মিত করলে যে আয়তনটা পড়ে থাকে, অর্থাৎ এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা XCO2 এবং XH2O পাই, এর আয়তন 0, এবং এর আয়তনটাই হচ্ছে অবশিষ্ট আয়তন বিক্রিয়ার ফলে আমরা এখান থেকে পেয়ে যাব VCO2 উৎপন্ন CO2 এর আয়তন 70, তাই না? তাহলে C1 সমান কত হচ্ছে? C1 সমান আমরা VHC প্লাস VCO2 মাইনাস VCO2। HC ছিল 10, এটা ছিল 80 মাইনাস 70, কত হলো? সেটা হলো 20, তাই না? আচ্ছা, আবার C2 এর ক্ষেত্রে তাহলে এই জায়গাটা থেকে একটু বিক্রিয়াটা বার করি, শতানুসারে করে দুটো আলাদা আলাদা করে করি। এখানে বিক্রিয়াটার ক্ষেত্রে খেয়াল কর, বিক্রিয়াটার এক আয়তনের জন্য অক্সিজেন লাগছে X প্লাস Y/4 আয়তন O2 লাগছে, এবং এর ফলে উৎপন্ন হচ্ছে কত? X আয়তন CO2, এটা তো 0। তাহলে 10 ml যদি দেওয়া থাকে তখন আমাদেরকে এখানে 10 দিয়ে গুণ করে দেবো। 10 আয়তন, এক আয়তনের জন্য এটা, তাহলে 10 আয়তন, এটা হয়ে গেল 10, এটা ইন্টু 10, এটাও হয়ে যাবে 10x। এরকম C1 সমান 10 প্লাস 10 ইন্টু X প্লাস Y/4 প্লাস 10x। তাহলে এটা আমরা পেলাম 10 10x প্লাস 10y/4 C1, এটা মাইনাস 10x। তাহলে এটা কেটে যাবে, আমরা পেয়ে যাব 10 প্লাস 10y/4। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 10 কমন নিয়ে নিই, তাহলে হয়ে গেল, তাই না? তাহলে আমরা পেয়ে যাব, এটা কাটলে ওখানে 2 হয়ে যাবে, 1 প্লাস y/4 সমান 2, এটা 1 হয়ে যাবে, y সমান একদম 4, একবার করে দিলাম। এটা প্রথম সংকোচন থেকে আমরা বার করলাম। এবার দ্বিতীয় সংকোচনের ক্ষেত্রে বলছে, দ্বিতীয় সংকোচন কি? দ্বিতীয় সংকোচন C2 সমান হচ্ছে KOH এর যে CO2 যেটা আছে সেইটাকে আমরা KOH দ্বারা
বিক্রিয়া যদি করাই তাহলে পড়ে থাকছে 50 ml। তার মানে বা যেটা শোষিত হয়েছে সেটা কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়েছে, আর বাকিটা H2O পড়ে থাকছে। আমরা এখানে লিখব 70 মাইনাস 50 সমান হচ্ছে 20, আর এইটা কতটা সেটা হচ্ছে শোষিত 10x এর সমান। তাহলে 10x সমান আমরা পাবো শর্তানুসারে 10x সমান 20, 10x সমান 20 হলে x সমান আমরা পেয়ে যাব 2। তাহলে x এর মান 2, y এর মান 4। অতএব হাইড্রোকার্বনের আয়তন, এই হাইড্রোকার্বনের আণবিক সংকেত সমান C2H4। এইভাবে আমরা অঙ্কগুলো করব।